নমস্কার, আমি দেবপ্রসাদ গায়েন চলে এলাম আপনাদের সামনে প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে আলোচনা করার জন্যে। তো এতদিন তো আমরা বারাসাতের ডিএলসির নির্দিষ্ট একটি টেবিল নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি। অনেক সময় তাদেরও বুঝতে ভুল হয়েছে, আমাদেরও বুঝতে ভুল হয়েছিল। তো আজকে বারাসাত ডিএলসিতে দীর্ঘক্ষণ আমরা অশোক ঘোষ এবং অরূপ দাসের যে টেবিলটি আছে সেই টেবিলে বারাসাত থেকে গোপাল দা, আমি, নিউইয়র্কের অনুপম এবং একজন অ্যাডভোকেট সাহেব ছিলেন আমাদের সঙ্গে। তো নির্দিষ্টভাবে গতকালকে আমাদের রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয় মহাশয় আমাদেরকে বলেছিলেন যে তোমরা ওখানে গিয়ে ওই টেবিল দুটোর সাথে কথা বলো, কারণ এখনও অনেক জায়গার থেকে কমপ্লেন আসছে যে ওই টেবিল দুটি ঠিকঠাক কাজ করছে না, অসহযোগিতা করছে। আমরাও লোকে মুখে শুনে এতদিন অনেক কিছু তাদেরকে বলেছি, কিন্তু আসল সত্যতা আজকে আমরা প্রায় 2 ঘন্টা ধরে ওই হিয়ারিং সেন্টারে ছিলাম। থাকার ফলস্বরূপ আমরা যেটা দেখলাম সেটা স্পষ্টভাবে যারা আপনারা ওই টেবিল সম্পর্কে অভিযোগ করছেন তাদের ভিতর দিয়েও যদি কেউ একজন আমাদের সাথে থাকতেন তো আমাদের মতের সাথে একমতই হতেন। আমরা থাকা পর্যন্ত প্রায় 15 জন মানুষ হিয়ারিং সেন্টারে ঢুকলো। তাদের ভিতরে 10 জন মানুষ যে অ্যাপ্লিকেশন করে এসেছে তাদের সর্বাই ভুল। 5 জন অ্যাপ্রুভ হলো। এখন সেখানে আমরা আরও কিছু কাগজপত্র দেখলাম, অফিসাররা আমাদের দেখালেন। নির্দিষ্টভাবে একটি কোর্টের নাম করেই বলছি, বনগাঁ কোর্ট থেকে অনেকেই আপনারা কোর্ট নটারি করেছেন। সেই 3টি কোর্ট নটারির মধ্যে একটিতে দেখবেন যে আপনাকে কেউ চেনে এবং জানে এমন একটি কোর্ট নটারি করতে হয়। সেই নটারিটাও আপনাকে আপনিই চেনেন এরকমভাবে কোর্ট নটারি করে দেওয়া। 3টে কাগজেই অ্যাপ্লিকেশন যে করেছে তার নিজের স্বাক্ষর। এটা আমরা একটা দেখে অভিজ্ঞতাটা সঞ্চয় করলাম। আর একটা দেখলাম ডিএলসিতে অ্যাপ্লিকেশন করে দিয়েছে যে ভদ্রলোক, সেটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন। এবার বাই রেজিস্ট্রেশন কাদের করতে হয়, কাদের ক্ষেত্রে করতে হয় সেটা যে ভদ্রলোক অ্যাপ্লিকেশন করে দিয়েছেন তিনি হয়তো জানেন না। কারণ যদি স্পাউস ইন্ডিয়ান হয়ে থাকে তখন কিন্তু আপনি বাই রেজিস্ট্রেশন করতে পারেন। এই ভদ্রলোক এসেছিলেন সেই বনগাঁ থেকে আরও 15-20 কিলোমিটার নিচে যে জায়গাটার নাম বাগদা থেকে এসেছিলেন। তো সেখানে স্বামী স্ত্রী দুজনে অ্যাপ্লিকেশন করেছেন, দুজনেরই বাই রেজিস্ট্রেশনে অ্যাপ্লিকেশন করে দিয়েছে। অর্থাৎ দুজনেই বাংলাদেশি, কিন্তু সম্পূর্ণ ভুল একটা ফরম্যাটে তাকে অ্যাপ্লিকেশনটি করে দেওয়া হয়েছে।
সেক্ষেত্রে সেই হিয়ারিং সেন্টার থেকে তাকে বলে দিয়েছে যে আপনার ফর্মটা এই হবে, এভাবে করে নিয়ে আসতে হবে। আরেকটি অভিজ্ঞতার কথা আপনাদের বলি। একটি ভাই এসেছিলেন হিয়ারিং সেন্টারে, আগে একবার তার ডেট পড়েছিল। সেই ডেট যখন পড়ে, সে আসার পরে তাকে বলল যে তোমার ধর্মীয় সার্টিফিকেটটা এখানে হিন্দু কথাটা ঠিকঠাক লেখা নেই এবং বাংলাদেশি কথাটা লেখা নেই। তুমি সম্পূর্ণ একটা নতুন ফরম্যাটে তৈরি করে নিয়ে এসেছো। এটা হয় তুমি নিজে তৈরি করে এনেছো, তা না হলে যে মন্দির থেকে এটা তৈরি করেছে এই ফরম্যাটটা ঠিক নেই। কারণ ওই ধর্মীয় সার্টিফিকেটে এক জায়গায় আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এরকম 6টা সম্প্রদায় লেখা থাকে। যেটা আপনি যে সম্প্রদায় সেখানে একটা টিক চিহ্ন মারতে হয় বা ওটাকে বোল্ড করে লেখা থাকে, আর নিচে আপনি কোন দেশ থেকে এসেছেন, বাংলাদেশ, এই কথাটি লেখা থাকবে। সেটা নেই। কিন্তু সেই ভাইটি যখন হিয়ারিং সেন্টারে ঢুকেছে, সেটা আবার ঠাকুরনগর থেকে একটি সার্টিফিকেট নিয়ে এসেছে, ঠিক আছে। কিন্তু যখন অ্যাপ্লিকেশন করেছিল কোর্ট নোটারিতে, তার নামের স্পেলিং যেটা আছে সেটার সাথে তার প্যান কার্ডের সাথে ঠিক নেই, আধার কার্ডটার সাথে ঠিক আছে। তাহলে ওখানে প্যান কার্ড জমা দিয়েছে, আধার কার্ডও জমা দিয়েছে। আধার কার্ডটি 16 সালের, প্যান কার্ডটি 13 সালের। এখন এই যে প্যান কার্ডে যে নামের বানান যা আছে আর অ্যাপ্লিকেশনের যে কোর্ট নোটারি করেছে তার সাথে ঠিক নেই, যে কারণে বললো যে আপনার এই ফরম্যাটটাও ঠিক নেই। সে বলছে তাহলে সেই দিন কেন বলেনি আমাকে। এবার এত খুঁটে ওরা দেখবে যখন তারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে। আপনাদের আমরা প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় আমরা বলি, আপনারা যারা জানে না, বোঝে না সিএ সম্পর্কে, তাদের কাছে যাবেন না। আজকে আপনারা আনন্দ সহিত করছেন বিভিন্ন পাড়াতে অ্যাপ্লিকেশন, কারণ এই 2024 সালে যখন সিএএ চালু হয় তখন সারা রাজ্য তথা দেশের কোথাও কোথাও কোনো জায়গায় অ্যাপ্লিকেশন হতো না। তৃণমূলের বর্বর আক্রমণ, অত্যাচার, তাদের হুমকি ধামকি উপেক্ষা করে যে সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশনগুলো হতো, তারা ভুল করতে করতে সংশোধিত হয়ে তারা কিন্তু সঠিকভাবে অ্যাপ্লিকেশনগুলো করছে। আর আজকে যারা মাতব্বর হয়ে আমি অমুক ও তমুক ও অমুকের জায়গার অমুক, এই লোকগুলো করছে, অ্যাপ্লিকেশনটা তো হয়ে যাচ্ছে বলে আমারটা হয়ে গেছে, হাসতে হাসতে বাড়ি চলে গেছেন। কিন্তু মজা দেখবেন তখন যখন আপনারা 3 মাস 4 মাস 5 মাস পরে হিয়ারিং সেন্টারে আসবেন, সর্বাই ভুল অ্যাপ্লিকেশন করে দিয়েছে, কোর্ট নোটারি কি করতে হয় জানে না, কোনটা কোন ফরম্যাটে করতে হয় জানে না। তখন মুখ শুকিয়ে গোমড়া করে আপনারা আবার খুঁজবেন সেই সমস্ত মানুষদের যারা সঠিকভাবে সিএতে আবেদন করে। আজকেও 4-5 জন হিয়ারিং সেন্টার থেকে ফিরে এখন নির্দিষ্ট একটা জায়গা থেকে করেছিল, সে জায়গার নাম আমি বলছি না, তারা আজকে চলে গেছে বাগুইহাটি কেষ্টপুর, যেখানে স্বরূপ থাকে, স্বরূপের কাছে চলে গেছে। এখন সেই 6 মাস 7 মাস ওভার হয়ে গেছে, হিয়ারিং সেন্টার থেকে ফিরে এসেছে, আবার নতুন করে কোর্ট অ্যাফিডেভিট করে অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে, আজকে করছে। তো এখন আপনারা বিশ্লেষণ করবেন শুধু যে ডিএলসির অফিসাররা খারাপ, ডিএলসির অফিসাররা আমাদের নাগরিকত্ব দিচ্ছে না, ওরা বাধা করছে, এইটা নয়। আপনারা যারা একটু সচেতন এগিয়ে থাকা মানুষ আছেন, আপনারা হিয়ারিং সেন্টারে আসবেন, এসে আপনারা দেখবেন যে ভুলে ভরা অ্যাপ্লিকেশন নিয়ে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। আপনারা যারা আমাদের কথা শুনছেন না, বারবার বলছি যে এই সিএতে আবেদন করা কিন্তু একেবারে সহজসাধ্য ব্যাপার না যে আপনি চাকরির অ্যাপ্লিকেশন করছেন হয়ে গেল।
এটা কিন্তু একটা নাগরিকত্বের প্রশ্ন, নাগরিকত্ব দেওয়ার একটা আইন, এবং সেই আইনটার নির্দিষ্ট কিছু কিছু ফরম্যাট আছে, নির্দিষ্ট কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু আপনাদের ভেবে বুঝে করতে হবে। শুধু কম্পিউটার খুলতে পারলো, চালাতে জানলো, 2-4 কলম লিখে টিকে ইটি করে আপনাকে অ্যাপ্লিকেশন করে একটা অ্যাকনোলেজমেন্ট ধরিয়ে দিল, তার মানে আপনি হারিং সেন্টার থেকে পাস করে ফার্স্ট হয়ে 1 নম্বর রোল তৈরি করে চলে আসবেন, এমন কিছু ভাবার কোনো অবকাশ নেই। এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা যখন আজকে ডিএলসিতে কথা বলছিলাম, তখন তারা অতি বিনয়ের সহিত বলল, দেখুন আমাদের টেবিলটা নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে, অনেক জায়গায় অনেকেই নালিশ করছে, এই মুখ তমুক আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে, আপনারাই দেখুন। এই যে আমরা কিছু কিছু ফাইল ছেড়ে দিয়েছিলাম, আপনারা এসে জোর করেছেন মাঝে, আপনারা আমাদের ভয়ভীত দেখিয়েছেন, আপনারা আমাদের সাথে একটু রুলো ব্যবহারও করেছেন মাঝে মাঝে এসে, আপনাদের কথার কারণে আমরা ছেড়ে দিয়েছি। আবার ডিফেন্সি দেখিয়ে দেখুন ফিরিয়ে দিয়েছে সেই সেন্সার বোর্ড থেকে। তাহলে কি লাভ হলো? কি লাভ হলো? সে এমনভাবে বলল যে অন্য অন্য টেবিলে হয়তো অনেক ছেড়ে দিয়েছিল, তাদের এক একটা টেবিলে দেখুন প্রায় 2000, 1500 এতগুলো ফেরত চলে এসছে। আবার তাদেরকে হ্যারিং সেন্টারে ডেকে নতুন করে তাদেরকে বুঝিয়ে শুনে করাতে হচ্ছে। তাহলে আপনি, আমি, আমরা যারা ডিএলসির অফিসারদের নামে কুৎসা রটাচ্ছি, ভুলভাল কথা বলছি, তাদেরকে বলবো হাত জোর করে আপনারা এই অফিসারদের বিরুদ্ধে কিছু আর বলবেন না। হ্যাঁ জানি, সকাল থেকে তারা বিকেল পর্যন্ত ওখানে হ্যারিং সেন্টারে থাকে। অনেক সময় আমাদের মানুষগুলো উত্তেজিত হয়, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বা তাদের ভাষায় জবাব দিতে গিয়ে তারাও একটু রূঢ় ব্যবহার করে ফেলে, সে কথাও তারা স্বীকার করেছে একেবারে নতজানু হয়ে। আমার বক্তব্য, আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে হ্যারিং সেন্টারে আসেন, একজন মানুষ যদি আপনারা ফিরে যান, তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, দাঁড়িয়ে থেকে আপনার ফাইলটি নিয়ে হ্যারিং সেন্টারে ঢুকে অ্যাপ্রুভ করিয়ে তারপর বেরোবো। আমার ফোন নাম্বার 9804682324। ফোন নাম্বারটি আপনারা লিখে রাখুন। যাই হোক, গতকালকের ভিডিওতেও আমি বলেছি, তো আজকেও সেই ভিডিওর অনেক প্রতি উত্তর আপনারা দিয়েছেন। সেই উত্তরগুলো আমি সব দিচ্ছি না, যেটা নিয়ে প্রচুর পরিমাণে ফোন এসছে, যে এখন এই যে সাইলেন্ট করে রেখেছি দেখুন ফোনের পর ফোন এসে যাচ্ছে, সেটা হচ্ছে এসসি কার্ড। এসসি কার্ডটি কি হবে? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয়, খাদ্যমন্ত্রী বাবু অশোক কীর্তনিয়া মহাশয়, তার সাথে গতকালকেও আমি বলেছিলাম যে এই 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 ব্যাপার, এই এসসি কার্ডগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে আমাদের এই উদ্বাস্তু সমাজের প্রচুর মানুষ বা আমাদের প্রচুর ভাইয়েরা তারা চাকরি হারাবে। তখন মাননীয় মন্ত্রী আমাকে বলল যে তুমি বিষয়গুলো লিখে আমাকে একটুখানি পাঠাও। তো আমি তার কথা মতো টোটাল ব্যাপারগুলো দেখুন লিখে তাকে পাঠিয়েছি। দেখুন, উনি সিন করেছে, তাও দেখতে পাচ্ছেন। আমাকে বলেছিল যে আমি যদি ফোন না করতে পারি, টোটাল ব্যাপারগুলো তোমাকে বলে দেব, উত্তর দেব। উনি ফিরতেও রাত করে। আমি যে রাতে বসে এখন ভিডিওটা করছি, এখন 7টা 14 বাজে, তো হয়তো রাতে আমার সাথে কথা হবে। তখন বিস্তারিত আপনাদের অনেকের যে প্রশ্ন করেছেন তার
অনেক কথা তার কাছে আমারও শোনার আছে, অনেক উত্তর আমি জানি না। যেমন বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিভিন্ন ক্ষেত্রে আমাদের সিএ এর সার্টিফিকেট অ্যাপ্রুভ করা হচ্ছে না, নিচ্ছে না। আবার এমনও খবর আছে যে অনেক জায়গায় অনেক বিএলও, অনেক বিডিও আমাদের আমাদের যে সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, এটা দিয়ে অনেক জায়গায় ভোটার তালিকায় নাম উঠিয়েও দিয়েছে। অনেক কোর্টে জমি জমা সিএ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রি হচ্ছে। তো যে সমস্ত বিডিও অফিসগুলো এখনো আমাদের মানুষদের সাথে এই সিএ সার্টিফিকেট দেখালে খারাপ ব্যবহার করছে, বলছে এই সম্পর্কে আমাদের কাছে কোনো খবর নেই, কোনো নেই, সেই সমস্ত বিডিও অফিসগুলোর তথ্য অবশ্যই আপনারা আমাদের কাছে দিবেন। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সেই বিডিও অফিসগুলোর ঠিকানা, তথ্য, তারা কি বলতে চাইছে সেগুলো আমরা তাদের কাছে পৌঁছে দেব। আপনাদের একজন পত্রবাহক হিসাবে এই কাজটুকু আমি করতে পারবো। এখন আমার বক্তব্য শুধু বিডিও অফিস নয়, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই উদ্বাস্তু মানুষ যারা সার্টিফিকেট পেয়ে গেছেন, অনেকে পাসপোর্ট করতে যাচ্ছেন, পাসপোর্ট অফিস কিন্তু এখন আপনাদের ছাড়পত্র দিয়েছে, দেখবেন যখন আপনি পাসপোর্ট করতে যাচ্ছেন সিএ সার্টিফিকেটের অপশন আছে। কিন্তু বাদ ছাড়ছে একটা জায়গায়, যখন পুলিশ ভেরিফাইতে আসে, যেটা ডিআইবি ভেরিফিকেশন, সেখানে একটু নাটক নবেল চলছে। কারণ সেই পুরনো অভ্যাসটা এখনো ওরা পাল্টাতে পারেনি, এখনো ভাবছে সেই চটির সরকার চলছে, তাই বুঝি এখনো এই রকম করা যায়। আমাদের উদ্বাস্তু মানুষগুলোকে একটি কথাই বলবো, আপনারা যারা এই পাসপোর্ট করার পর আপনাদের ভেরিফিকেশনের জন্য ডাকবে, আইবি নয় ডিআইবি ডাকে, যদি কখনো কেউ এই রকম করে, কোন থানার থেকে করেছে, প্রয়োজনে তার নামটা আপনারা উদ্ধার করার চেষ্টা করবেন। এটা সেই চটি সরকার নয় যে সরকারের আমলে শুধু পকেট ভরতে হয়, সেই সরকার নয়। এই রকম যদি কোথাও কেউ করে, অবশ্যই আপনারা আমাদেরকে অন্তত একটু জানানোর চেষ্টা করবেন। আরো ভালো হয় যদি একটু আপনারা কোনোভাবে একটু রেকর্ডিং করে রাখতে পারেন, ভয়েস রেকর্ডিং হোক, ছোট পেন ক্যামেরা হোক, যে কোনো ক্যামেরা যদি আপনারা একবার করে রাখতে পারেন, তাহলে সোনায় সোহাগা। একজনের বিচার দেখে দেখবেন সারা পশ্চিমবঙ্গ ঠিক হয়ে গেছে। এই সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার, যে সরকারের আমলে কোনো অন্যায় করে কোনো অপরাধী ছাড় পাবে না, যে সরকারের আমলে কোনো সরকারি অফিসার ঘুষ খেয়ে তার পেটটা একটু ঝুলে নিতে পারবে না, সেই সরকার শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার। উপরে বসে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি, যাদের অনুপ্রেরণায়, যাদের মহা অনুভবতায় আজকে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসার পর আজকে এখানে টুপরশেওলা থেকে আমরা এখানে শিকড় গজানোর সুযোগ পাচ্ছি সিএ এর মাধ্যমে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তারাই কিন্তু আমাদেরকে
এখানে থাকার ভিত ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন, যখন এই ভারতবর্ষ অখণ্ডিত ভারতবর্ষ ছিল, মহাভারত ছিল, সেই ভারত রাতের অন্ধকারে কংগ্রেসের কিছু স্বার্থন্বেষী শয়তানি এবং শয়তান নেতৃত্ব, আমার বাপ ঠাকুরদাদা যখন ঘুমিয়েছিল পূর্ববঙ্গে, অর্থাৎ তখন অবিভক্ত ভারতবর্ষে, ঘুম থেকে উঠে দেখে যে তারা পূর্ব পাকিস্তানি হয়ে গেছে। কারা করলো এই কাজটি? করেছিল তৎকালীন কংগ্রেসি সরকার। সেই কংগ্রেসের সরকারের দুঃশাসনের কারণে আজকে আমরা যারা বাংলাদেশি হয়ে গেলাম, স্বদেশে আমরা পরবাসী হয়ে গেলাম, সেই সমস্ত কংগ্রেসদের কাছ থেকে আমরা জ্ঞান নেব না, শিক্ষা নেব না, তাদেরকে সারা জীবন আমরা ধিক্কার জানাবো। আর যে সমস্ত মানুষগুলো একটু বেশি সেকুলার পানা দেখাচ্ছেন, তাদেরকে বলবো, আপনাদের যাদের সেকুলার, বড় সেকুলার, আপনি আপনার যে হিন্দু এলাকায় বসবাস করেন, ওখান থেকে জমিটা বিক্রি করে, বাড়িটা বিক্রি করে কোনো মুসলিম এরিয়ায় আপনি 10টা বছর বসবাস করে আসুন। এটাই হচ্ছে আমার বক্তব্য। কারো জ্ঞান শুনবো না। অনেক জ্ঞান শুনছি, আর শুনবো না। কারণ আমাদের দুঃখ, আমাদের ব্যথা, আমাদের বেদনা আমরা জানি। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত যখন বাংলাদেশে হিন্দু মা বোন ধর্ষিতা হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি লুট হচ্ছে, জমি জমা দখল হচ্ছে, মন্দির প্রতিমা ঠাকুর ভেঙে নদীর গর্ভে ফেলে দেওয়া হচ্ছে, কই সেকুলারদের তো দেখি না, তাদের তো কিছু বলতে শুনি না। আমার বক্তব্য স্পষ্ট, সেটা হচ্ছে এই ধর্মের ভিত্তিতে যদি এই দেশ ভাগ হয়ে থাকে, ধর্মের ভিত্তিতে যদি দেশ ভাগ হয়ে থাকে, তাহলে কোন দেশে কারা থাকবে সেটা এখন সত্যি হিসাব নিকাশ করার সময় এসেছে। আপনারা আর কেউ অহেতুক বিড়ম্বনার মধ্যে থাকবেন না। আপনারা খেয়াল করেছিলেন, একটা ষাঁড় চিল্লাচ্ছিল কিছুদিন ধরে, হিন্দুদের মেরে ভগীরথীতে ভাসিয়ে দেবে, মুসলিমদের মাঠে নিয়ে সাটা ভেঙে দেবে। সেই ষাঁড়টার চিল্লানো একটু বন্ধ হয়েছে, কিন্তু ওকে বন্ধ না, ওকে পুরো স্তব্ধ করে দেওয়া হবে। ওকে পুরো স্তব্ধ করে দেওয়া হবে। আমরা কেউ ওই সপ্তম আসমান ভেদ করে এখানে নাজেল হয়নি। আমরা প্রত্যেককে মায়ের পেটে 10 মাস 10 দিন থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। ইটের জবাব পাটকেল দিয়ে দিতে আমরা জানি। আমরা নিরীহভাবে থাকি, ধর্ম নিয়ে থাকি, তার মানে এই নয় যে রামচন্দ্রের হাতের সেই ধনু ওই পুতনা রাক্ষসদের বধ করার জন্য আরেকবার গর্জে উঠবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই। তাই বলবো, প্রত্যেকটা ঘরে ঘরে রামচন্দ্র তৈরি হতে হবে। কারণ সময় বড় বেরহম। আমরা কিন্তু অনেক 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 ছাড় দিয়েছি, আর কিন্তু ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। পরিশেষে একটি কথা বলি, যারা বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ আপনারা চলে এসেছেন। যদি আপনাদের জন্ম পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে হয়ে থাকে, আপনি যে সালেই আসুন না কেন, আপনার ভোটার তালিকায় নাম আছে, আপনি 26 সালে ভোট দিয়েছেন, তাতেও কিন্তু কিছু যায় আসবে না। কারণ এদেশের মহান সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল
আপনার সরকারি চাকরি বাকরি, আপনার পাসপোর্ট কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়। আপনি এখানকার নাগরিকত্ব হতে গেলে নির্দিষ্ট ধারা মোতাবেক আপনাকে নাগরিক হয়ে এই ভারতবর্ষে থাকতে হবে। তাই বলবো আপনারা CAA তে আবেদন করে নাগরিকত্ব গ্রহণ করবেন। তো আপনারা যারা প্রত্যেকদিন আমার এই বক্তব্য আমার এই চ্যানেলে দেখেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার ফোন নাম্বার 9804682324। আমার বয়োজ্যেষ্ঠ যে সমস্ত আমার গুরুজনরা আছেন তাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।